সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৬৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পরি আগে আগে হাঁটছে, পিলু বুড়ির পেছনে। সত্যি বেশ দূর মনে হলো। তার বাড়ি ফিরতে হবে। রাত করে ফিরলেও কেউ বলার নেই। সে পার্টির কাজে কত জায়গায় যায় মিটিং মিছিল করতে, কত রাতে ফিরতে পারে না। খুব বেশি হলে সুহাসদাকে ফোন, এবং সুহাসদা জানে সে যেখানেই যাক তার নিরাপত্তার ব্যবস্থা পার্টির ক্যাডাররাই করে থাকে। আজ দাদু ক্ষোভে অভিমানে ফোন নাও করতে পারে। বাঁশঝাড়ের নিচ দিয়ে উঁচু নিচু পথ, সামনে ঢিবি, ঢিবির পাশে মাটি তোলায় মজা পুকুর। শাপলা, শালুক, জলজ ঘাস এবং কত সব বিচিত্র পাখি উড়ে যাচ্ছে বনটায়। পিলু কিংবা মায়ার যেন মনেই নেই তাদের দাদা নিখোঁজ। পরিদিকে নিয়ে বেড়াতে বের হয়ে সব দেখাচ্ছিল। ওটা, ও যে চালাঘরটা দেখছো, ওখানে আমার পিসি বাড়ি করেছে। বাড়ি না বলে জঙ্গলের মধ্যে ঝুপড়ি বললেই হয়। গোপালকরের সীমানা শেষ হতেই বন জঙ্গলের শুরু। কাঁটা গাছ, খেজুরের বন, তাল গাছ, শিশু গাছ চারপাশে। বর্ষাকাল বলে ঝোপ জঙ্গল নিবিড়। পরি বলল, ঠিক রাস্তায় যাচ্ছিস তো? পরি আসলে সেই রাস্তাটা চিনতে পারছে না। এমনও হতে পারে বর্ষাকাল বলে, বন জঙ্গল নিবিড় বলে সে যে ঠিক এই রাস্তায় এসেছিল মনে করতে পারছে না। কিংবা দিন দিন বাড়িঘরের সংখ্যা বাড়ায় জঙ্গলে যাবার রাস্তাটা জায়গা বদল করতে পারে। আসলে রাস্তা বলেও কিছু নেই। একটা গভীর সুমার বনে তারা ঢুকে যাচ্ছে। পরি বলল, নবমী, জঙ্গলে একা থাকতে কষ্ট হতো না? নবমী হাত জোড় করে তখন যেন কার উদ্দেশ্যে প্রণাম করছে। পিলু এগিয়ে গিয়ে বলল, জানো পরিদি, নবমীর ছাগলের দুটো বাচ্চা, বেশি হলে জঙ্গলে রেখে আসতো। জঙ্গলে কেন? কি জানি কেন, ও তো বলে ভূতেরা চাইতো। ভূতেরা ছাগলের বাচ্চা চাইতো? ভারী মজার ভূত তো। নবমী লাঠি ঠুকে ঠুকে হাঁটছে। কাঁটা গাছে তার কাপড় জড়িয়ে গেলে পরি উবু হয়ে ছাড়িয়ে নিচ্ছে। কাঁটা গাছ মাচিয়ে যাবারও রাস্তা নেই। পরি নবমীর কাপড় থেকে কাঁটা গাছ ছাড়িয়ে দেবার সময় শুনতে পেল, ভূত কেন হবে, ঠাকুর দেবতা। পিলু বলল, আচ্ছা পরিদি, বনে ভূত ছাড়া আর কিছু থাকে? ঠাকুর দেবতা থাকে বাড়িতে, নয় মন্দিরে। নবমীর এক কথা, দা ঠাকুর বনের দেবতা আছেন, জানেন না গো, একলা এতটা কাল থেকে বুঝেছি। নবমীর সব কথা স্পষ্ট নয়, শুধু জিভ নাড়ে। আর কি বলে বোধহয় পিলু ছাড়া আর কেউ বোঝে না। তবু বনটার কাছে এসে মনে হলো পরীর, এক নারী তার যুবতী বয়সে এই জঙ্গলে উঠে এসেছিল, সঙ্গে তার মরদ। বাবুদের ইটের ভাটায় কাজ করত। শীত বর্ষায় গাছপালার মধ্যে থাকতে থাকতে নবমীর এই বন ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই। তবু শেষ বয়সে মেসোমশাই তাকে আশ্রয় দিয়েছেন। শেয়ালে খাটাসে খেলে মানুষের অসম্মান। এখন সেই নবমী স্বামীর ভিটে দেখার জন্য পাগল। কে করবে এত? বিলুদের বাড়িটায় হাঁস, কবুতর, খোঁড়া বাদর, গোটা ৬ বিড়াল, 2টো কুকুর, কি না ছিল। এখন প্রাণীর সংখ্যা কমে এসেছে। পরি মনে করে একজন উদ্বাস্তু মানুষের নানা সংস্কার গড়ে উঠতে পারে। কোন পাপে দেশ ছাড়া, এমন কোনো উচাটনে পড়েই হয়তো যাবতীয় প্রাণী জগৎ থেকে গাছপালার প্রতি এক অপত্য স্নেহ গড়ে উঠেছে মানুষটার। তা না হলে এই নবমীকে, যার 3 কাল গেছে, শেষকালে যাবার সময় তার জন্য ঘর তুলে দিয়েছে, গীতা কিনে দিয়েছে। পিলু নাকি মাঝে মাঝে রামায়ণ মহাভারতও পড়ে শোনায়। সব বিলুর কাছেই শোনা। বাড়িটা যে চিড়িয়াখানা করে তুলছে তার বাবা, সেটাও ক্ষোভের বিষয়। পরি তার বাড়ি যে যায়, তাও বাবা মানুষটিকে দেখতে, তার চিড়িয়াখানা দেখতে। কিন্তু বিলু বোঝে না, এই বুড়ির 3 কুলে কেউ নেই। একজন মানুষের প্রাণ কত বড় হলে তাকে বসবাসের জায়গা করে দিতে পারে।
নিজে উদ্বাস্তু না হলে হয়তো নবমীর কথা মেসোমশাইয়ের মাথাতেই আসতো না। জঙ্গল থেকে নবমীকেও তুলে আনা হতো না। রোগে ভোগে চারপাশে শুধু বন জঙ্গলের জীবজন্তুর সাড়া পাওয়া যেত। পিলুর খোঁটা দিয়ে কথা বলাটাও পরীর পছন্দ হচ্ছিল না। ডাকাতের বউ, তোর দাদা কত বড় ডাকাত জানিস? তার মান অপমানের জ্বালা কত জানিস? সে কিভাবে আমাকে হেনস্থা করতো জানিস? কিছুই জানিস না। ওদের দুই বন্ধুকে সাইকেলে আসতে দেখলেই বুক ধড়াস করে উঠত। সাইকেল থামিয়ে অপেক্ষা করতাম। কতদিন কতভাবে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আমাকে দেখেই মুকুল সাইকেল থেকে নেমে দাঁড়াতো, তোর দাদা নামতো না। অবজ্ঞারও শেষ থাকে। সে সাইকেল নিয়ে ভাকুড়ির রাস্তায় উধাও হয়ে যেত। কি যে খারাপ লাগতো বুঝবি না। আমি কি মুকুলের সঙ্গে কথা বলার জন্য সাইকেল থেকে নেমেছিলাম? যার জন্য নামা তিনি হাওয়া। কি ব্যাপার মুকুল? খুব চোটে আছে। কেন? আর কেন, কলেজ ডিবেটে যেই তুমি উঠে দাঁড়ালে, ব্যাস বাবু বললেন চলো। আমি বললাম আরে যাবে কি, শোনো মিমি কি বলছে। জোর জার করে বসিয়ে রাখলাম। কিন্তু যত তুমি যুক্তি দিয়ে বিজ্ঞান প্রযুক্তির পক্ষে কথা বলছো তত খেপে যাচ্ছে। যত তুমি হাততালি পাচ্ছ তত তার মুখ গোমড়া হয়ে যাচ্ছে। আর জানো, হঠাৎ দেখি পাশে নেই, কখন ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। বাইরে বের হয়ে দেখি গঙ্গার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। বললাম, কি বিলু এখানে? পরি ডিবেটে কি তুখোড় যুক্তি দিয়ে কথা বলল, যদি শুনতে। বলে কিনা, আরে রাখো, বড় লোকের মাইয়া আমি চিনি, মুখে বড় বড় আদর্শের বুলি। আচ্ছা মুকুল, তুমি বিশ্বাস করতে পারো এরা কখনো গরিবের দুঃখ বুঝতে পারে? ভণ্ডামি না? গ্রামে গ্রামে বিদ্যুৎ, সব মানুষের জন্য আহার আশ্রয় উত্তাপ একমাত্র বিজ্ঞান ছাড়া সম্ভব নয়। মানুষের জন্য সমান সুযোগ, এসব কখনো সম্ভব? এরা যতদিন আছে শুধু ভণ্ডামের আশ্রয় নিয়ে গরিব মানুষকে প্রতারিত করবে। আগেকার জমিদাররা পুকুর কেটে মন্দির বানিয়ে গরিব মানুষদের ধোঁকা দিয়ে গেছে। এরা এখন সমাজবাদের নামে ভাওতা দিচ্ছে। পরীর এটা প্রতারণা। তোর কি দরকার? হ্যাঁ, কে তোকে বলেছে মিটিং মিছিলে স্লোগান দিতে, এ আজাদি ঝুটা হ্যায়? মিমি জানে একজন মেয়ের এই আত্মপ্রকাশ বিলুর একদম পছন্দ নয়। সে মিটিং মিছিলে গেলে বিলু খেপে যেত। পথনাটিকায় অংশ নিয়েছে মিমি, শুনলেই ও রাস্তায় যেত না। সে মহেশ নাটকে আমিনার পাঠ করেছে। কলেজিয়েট স্কুলের দোতলার হল ঘরে নাটক। সে কার্ড দিতে গিয়ে শুনল বিলু বাড়ি নেই। মাসিমা মেসোমশাইকে বলেছে, পিলুকে বলেছে, তোরা যাস। সে নাটকে অংশ নেবার আগে বারান্দায় বারবার ছুটে আসত, পিলু যদি আসে। আর কেউ না আসুক, পিলু ঠিক আসবে। সেই পিলুর পর্যন্ত পাত্তা নেই। তার যে কি খারাপ লাগতো। পরে পিলু এলে মিমিও কথা বলতো না। পিলুর তখন এক কথা, কি করব, দাদা বারণ করেছে। মিমি কটাক্ষ করে বলতো, হ্যাঁ একেবারে লক্ষণ ভাই, দাদা বারণ করলো বলেই আসবি না? আমি কেউ না, দাদার কথাই বড় হলো। পিলু বলতো, জানো না তো দাদা কি অশান্তি করতে পারে। তোর দাদা স্বার্থপর, মজা দেখাচ্ছি। সেও তখন খেপে যেত। আরও বেশি পার্টি অফিস, আরও বেশি কলেজ ইউনিয়ন, সারাদিন টো টো করে ঘুরছে। আর মিমি জানে বিলুটা চোরের মতো দূর থেকে সব দেখবে আর দিনরাত ফুঁসবে। এটাও ডাকাতি। আমার ভালো লাগা মন্দ লাগার বিন্দুমাত্র দাম নেই। জবরদস্তি করে তুমি আমার প্রাণ ছিঁড়ে খুঁড়ে খেতে চাও। পিলু বলল, মিমিদি আমরা এসে গেছি। সে কেমন হুঁশ ফিরে বলল, নবমী কোথায়? ওই যে আসছে। পরি দেখল এক অশীতিপর বৃদ্ধা কেমন বেহুঁশ হয়ে স্বামীর ভিটে দেখার জন্য উঠে আসছে। গভীর বন জঙ্গলে মিমি কোনো ডেরা পর্যন্ত দেখতে পেল না। নবমী থাকতো কোথায়? কুল গাছের জঙ্গল পার হয়ে বড় বড় সব শিরীষ গাছ, আকন্দ গাছের ঝোপ, পিটুলি লতার সমারোহ, লাল বনজ ফল। এক ঝাঁক টিয়া পাখি ঠুকরে খাচ্ছে। মানুষজনের সাড়া পেয়েই তারা উড়াউড়ি শুরু করেছিল। কিন্তু মিমি বুঝল না, শুধু বন জঙ্গলেই স্বামীর ভিটে কি করে হতে পারে? থাকার মতো একটা ঝুপড়ি হলেও বসবাসের জন্য দরকার, সেটা কোথায়? পিলু সারা জঙ্গলটায় ঢুকে গিয়ে কেমন এক নেশার মধ্যে পড়ে গেছে।
ঝোপ জঙ্গলে কোথাও যদি পাকা পেয়ারা পাওয়া যায়। এ জঙ্গলের মধ্যে কোথাও কোনো গোপন জায়গায় সেই পেয়ারা গাছটা। পিলু বোধহয় সেটাই খুঁজছে। সে গুড়ি মেরে ঢুকছে। মায়া ডাকছে, ছোড়দা, তুই কোথায়? মিমি দাঁড়িয়ে আছে একা। ছোট্ট এক তৃণখণ্ডের চারপাশে এত বড় বড় গাছের বনরাজি লীলা দেখতে দেখতে সে কিছুটা অভিভূত। এর কোনো গোপন অভিলাষ আছে সে টের পায়। এখানে একজন পুরুষ তার প্রিয়তমা নারীকে নিয়ে থাকার মধ্যে কোনো গভীর আনন্দ খুঁজে পেতেই পারে। নবমীর স্বামী মানুষটাকে কেন জানি এই মুহূর্তে একজন স্বপ্নের মানুষ মনে হলো। সেও হয়তো পালিয়ে কোথাও এখন গোপন করতে চায় নিজেকে। সে আর তার প্রিয় পুরুষ। আহার, আশ্রয়, উত্তাপের ব্যবস্থা থাকলে এর চেয়ে ভালোবাসার জায়গা আর কোথায় থাকতে পারে সে জানে না। নবমী হাঁপাতে হাঁপাতে উঠে এসে মিমির পায়ের কাছে বসে পড়ল। কথা বলতে পারছে না। মিমি বলল, কোথায় তোমার ঘর? ওই যে কোথায়। মিমি কিছুই দেখতে পাচ্ছে না, শুধু একটা ভাঙা ইট কাঠের আস্তানা। ভিতরে কিছু নেই। যে কোনো মুহূর্তে ওটা ধসে পড়তে পারে। পরিত্যক্ত কোনো আবাস হতে পারে এটা মিমি ভাবতেই পারে না। বাইরে থেকে মনে হয় শ্যাওলা ধরা ইটের পাঁজা। তার ভিতর থেকে ফাঁক ফোকর থেকে বনজ উদ্ভিদের জন্ম হচ্ছে, এবং হেমন্তে, শীতে কিংবা বর্ষায় এই ইটের পাঁজার মধ্যে শেকড় চালিয়ে বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওর ভিতর তুমি থাকতে? নবমীর ফোকলা মুখে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। কিছু বলল না। সে তার আবাসের দিকে অপলক তাকিয়ে আছে। সামনে কবে কোন প্রাচীনকালে মাটি তুলে ইট তৈরি হয়েছিল। তার খানাখন্দ এখনো বিদ্যমান। এই খানাখন্দের জলই ছিল নবমীর জীবন লাভের উপায়। তার রোগ, শোক, ব্যাধি এবং সুখ সব যাবার সময় জলে বিসর্জন দিয়ে গেছে। কেন যে মিমির মনে হলো এমন সুন্দর জায়গা ছেড়ে কেউ যায়? মানুষটার স্মৃতি নবমীকে আটকে রাখতে পারল না। কারণ এই গভীর বন জঙ্গলের মধ্যে সব গাছপালার সঙ্গে একজন মানুষের নিরন্তর অবস্থান যে মরে যায়নি, নবমীর মুখ দেখে সে তা টের পাচ্ছিল। মিমি না বলে পারল না। চলে গেলে তোমার খারাপ লাগলো না? সাধে গেছি মা ঠাকুরুন। কি হয়েছিল? জখ। জখ? হ্যাঁ মা ঠাকুরুন, জখ এসে ঘোরাঘুরি করতে শুরু করলো। কত ডাকতাম, তার সাড়া পেতাম না। ডর ধরে গেছিল। নবমী এসব কি বলছে? সারা জীবনে বন জঙ্গলে বসবাসের পর জখ এসে তাকে তাড়া করলো? মিমি কিছুটা বিহ্বল হয়ে পড়ছে। একজন অনাথ নারীর মধ্যে জখের ভয় কেন উদয় হলো সেটা বুঝতে পারছে না। ক্রমেই সে বিস্ময়ের মধ্যে ডুবে যাচ্ছিল। সে বলল, তোমার মা বাবার কথা মনে পড়ে না? পড়ে। কষ্ট হয় না? না। কার কথা ভাবলে কষ্ট হয়? মরদের কথা। আর কারো কথা না? না, আরো একজন আছেন, পিলু দাদা, আমার দা ঠাকুর। তোমার দা ঠাকুর পিলু তো সেদিনের ছেলে। ওই তো এসে আমাকে দেখে পালালো না। পালাবে কেন? আমি যে মানুষ না মিমিদি, আমার সনের মতো চুল, কঙ্কালসার শরীর, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই। ডাইনি ছাড়া কেউ কিছু ভাবতে পারত না। জঙ্গলটায় ভয়ে লোকে ঢুকতো না। আমি টুকটাক করে তাদের ছাগল ভেড়া বানিয়ে রাখি। বিলুদাও রেগে যেত। দা ঠাকুর খোঁজ খবর নিতে এলেই বিলু দাদা তাড়া করত দা ঠাকুরকে। নবমী কত কথা বলে যাচ্ছে। কবেকার সব স্মৃতি ভালো করে বোধহয় মনেও রাখতে পারিনি।
তার অসংলগ্ন কথা এটা ওটা বাদ দিয়ে জুড়ে দিলে মনে হয় আশ্চর্য এক গভীর প্রেম ছিল তার ডাকাত মানুষটির সঙ্গে। পরি বলল, তোমার বাবা কি করতেন? তিনি তো বড় সওদাগর ছিলেন। বয়েল গাড়ি ছিল 3 গন্ডা, বাজারে আড়ত, চাল ডাল তেলের মোকাম, ঘর দরজার সীমা সংখ্যা নাই। বাড়িতে ডাকাত পড়ল, ছিনতাই হয়ে গেলাম। পরি শুনছে। তার মধ্যে কোনো জলছবি ফুটে উঠছে। প্রশস্ত হলঘর, ঝাড় লণ্ঠন, চাকর বাকর, দাঁড়ে কাকাতুয়া। এমন এক জলছবি ভেসে বেড়াতে থাকলে সে দেখতে পেল সেখানে কে একজন লুণ্ঠন করার জন্য গোপনে ঢুকে গেছে। তার ভিতর হাহাকার বাজছে। কোথায় গেল বিলু? কোথায় গিয়ে উঠল? যেন সে মৃত ডাকাত আবার অন্য ভূমিকায় এসে হাজির হয়েছে বনটায়। সেখানে সে কাউকে তুলে আনতে চায়, আবার অবাঞ্ছিত ভেবে নিজেকে কষ্ট দিতেও ভালোবাসে। নবমীর জীবন আজ তাকে অন্য কথা বলছে। তার মা বাবার কথা মনে পড়ে, তবে কষ্ট হয় না। তার মোকামের কথা মনে পড়ে, কিন্তু কোনো অসুবিধা বোধ করে না। 2-3 গন্ডা বয়েল গাড়ির কথা মনে পড়ে, কিন্তু তাতে উঠে বসার কোনো আগ্রহ নেই তার। শুধু স্বামীর ভিটায় ঘুরে ফিরে চলে আসতে চায়। পিলু মুখ করে, সে নিয়ে না এলে আজ এই তীর্থক্ষেত্রেরও খবর পেত না। তীর্থ তো মানুষকে শান্তি দেয়, মানসিক শান্তি। তখনই পিলু কোত্থেকে জঙ্গলের মধ্যে উঠে দাঁড়ালো, ডাকলো, পরিদি, শিগগির এসো। কেন? এসো না। মায়াও জঙ্গলের ডালপালা সরিয়ে দূরে উঁকি দিল। মিমিদি, এসে দেখো। মিমির ইচ্ছে হচ্ছিল না নড়তে। এ বৃদ্ধার সঙ্গে তার কথা বলার অসীম আগ্রহ। সে বলল, যাচ্ছি যাচ্ছি বলে আবার কথা শুরু করে দিল। তোমার মরদ কি মরে জখ হয়ে গেছিল? না না, মরদ আমার সেরকম আদমি ছিল না। পরি ঘাসের উপর বসে পড়েছে। দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা হচ্ছিল। সব কথা নবমীর বুঝতেও পারছে না। সে নবমীর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। দুজনে মুখোমুখি বসে। একজনের উষাকাল, অন্যজনের সাঁঝ লেগে গেছে। পরীর কেন জানি নবমীর মুখ দেখতে দেখতে এমনই মনে হলো। তার চেয়ে যে বেশি স্ত্রী ছিল না নবমীর শরীরে, কে বলবে? সে নবমীকে বলল, ডাকাতের সঙ্গে ঘর করতে ভয় করত না? নবমীর আবার সেই অপরূপ স্নিগ্ধ হাসি। জম চোখের পাকে ভিড়মি খেত, জমের মতো আমারে ডরাতো। বলে কি নবমী? তোমার চোখের পাকে ভিড়মি খেত? সাচ বলছি, মিছা বলছি না। ডাকাতি ছেড়ে দিল ডরে। বলে কি? হ্যাঁ মিমিদি, আমি মিছা কখনো বলি না। মিমির কেন যে এত আগ্রহ নবমীর সব খোঁজ খবর নেবার। সে বলল, তোমার বাবা মাকে দেখতে ইচ্ছে হতো না? হতো, তবে মরদের ইজ্জত বড় না আমার ইচ্ছা বড় বলেন? আমি তারে ছেড়ে গেলে হাতান্তরে পইরে যাবে না? সেই ভেবেই যাওনি? লজ্জায় নবমী মাথায় আঁচল টেনে দিল। এ কি, পরীর সহসা আবার অশ্রুপাত কেন? সে কথা বলতে পারছিল না। 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে দিল। কোথায় খুঁজবে? সে জানে মেসোমশাই তার সান্ত্বনা পেয়ে আশ্বস্ত হয়েছেন, বাড়ির সবাই। কিন্তু তাকে আশ্বস্ত করবে কে? বীরু যদি কোনো প্ল্যাটফর্মে শুয়ে থাকে, সে তো নিজেকে কষ্ট দেবার জন্যই সংসারের সচ্ছলতা থেকে সরে গেল। একদিকে তার নিজের আত্মপ্রকাশের তাড়না,
অন্যদিকে পরীর মর্যাদা নষ্ট না হয় ভেবেই সে নিখোঁজ হয়ে গেল। তার হাত পা কাঁপছে, কেন যে দেখতে পাচ্ছে প্রখর রোদে কেউ হেঁটে যাচ্ছে, মুখ চোরা মানুষ, কাউকে নিজের কষ্টের কথা কখনো মুখ ফুটে বলে না। তাছাড়া সে কলকাতার রাস্তাঘাটও ভালো চেনে না। ভিতরে এমন উতলা হয়ে পড়ল যে কিছুক্ষণ সে আর কোনো কথা বলতে পারল না। নবমীর কথাতেই তার হুঁশ ফিরে এলো। নবমী তো জানে না সেই শুধু ডাকাত নিয়ে ঘর করেনি, সব নারীকেই কোনো না কোনো ডাকাতের পাল্লায় শেষ পর্যন্ত পড়ে যেতে হয়। আমার নিপাশে চলেন। নবমী লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরী আর কি করে? নবমীর জীবন যে আগ্রহের মধ্যে ফেলে দিয়েছে তাতে সে তাকে যেন আর বিন্দুমাত্র অবহেলা করতে পারে না। নবমী এতটা হেঁটে সেও কোনো ক্লান্তি বোধ করছে না। সে এখন যেন পরিদিকে নিয়ে এ বনের মধ্যে ঢুকে গিয়ে কি মজা ছিল তার বেঁচে থাকার। দেখো দেখো, ওই শিরিষের তলায় মরদ শুয়ে আছে, আমি জল নিয়ে গেছি। দেখো দেখো, হোথার আড়াল হয়ে গেলে মরদ খোঁজাখুঁজি করত, জ্যোৎস্না রাতে ঘুরে বেড়াতো গাছের ছায়ায়, আকাশ চাঁদমালা হয়ে বিরাজ করত। ভিতরে ঢুকতে ভয় হচ্ছিল পরীর, যেন ইটের পাঁজা সব খুলে মাথার উপরে পড়বে। কিন্তু সে অবাক হয়ে দেখল মেঝে পাকা, দেয়ালে সিমেন্ট বালির পলেস্তারা, একটা বনজ গন্ধ। শেষ দিকে নবমী ছাগলের দুধ আর বনের ফলমূল খেয়ে বেঁচে থাকত। পিলু বলেছে বাসাটাই যেন বুড়িকে আগলে রাখত। হয়তো নবমী যখের ভয়ে পড়ে না গেলে স্বামীর ভিটে ছেড়ে যেতই না। জঙ্গলেরও থাকে প্রাণ কিংবা ভালোবাসা, আর সব প্রাণী সকলের মতো নবমীও ছিল এই জঙ্গলের একজন। শেয়াল, বেজি, গোসাপ, এমনকি সাপখোপও ছিল তার প্রিয় সঙ্গী। আর যখন যে গাছে ফল হতো যেন নবমীর হয়ে তারা ঝরে পড়ত নিচে। পিলু গেলেই বাবা ঠাকুরের জন্য ফল প্রণামী দিত। বেল, কয়েতবেল, তাল, নারকেল, আম, জাম, গোলাপ জাম, কত না বিচিত্র ফলের সমারোহ। কেউ জানতই না এই কবরভূমি সংলগ্ন জমি সরকারের খাস, আর ভূত প্রেতের উপদ্রবে কত রাতে মানুষ তালকানা হয়ে গেছে, পথ হারিয়েছে। পথ হারালেই জঙ্গলের মধ্যে এলো পাথারি ছুটতে গিয়ে দেখেছে কোনো জরাগ্রস্ত উলঙ্গ রমণী গাছের নিচে বসে ঝিমুচ্ছে। এই বন জঙ্গলে বাড়িঘর ওঠার আগে অঞ্চলের মানুষেরা বনটায় ঢুকতেই সাহস পেত না। নবমী বলে এক যুবতী এই জঙ্গলে প্রেত হয়ে ঘুরে বেড়ায়, নবমীর বোন বলে খ্যাত। তাকে কখনো দেখা যায়, কখনো দেখা যায় না, যে দেখে সেই দৌড়ায়। পিলুই আবিষ্কার করেছিল বনের গভীরে এক বুড়ি থাকে। চাঁদের বুড়ির মতোই ছিল প্রথম দিকে রহস্যময়, কিন্তু পিলুর বেজায় সাহস। নবমীর বনের ভিতর দিয়ে শহর থেকে শর্টকাট একটা রাস্তা সে খুঁজে বের করেছিল। রেললাইন পার হয়ে নীলকুঠির পরিত্যক্ত জঙ্গল পার হয়ে কবরখানা, কবরখানার ভিতর দিয়ে গেলেই নবমীর জঙ্গল। সেই কবে থেকে মানুষেরা নবমীর নিশীথে পরিভ্রমণকে কোনো ভৌতিক ক্রিয়াকাণ্ড ভেবে তার এলাকা পরিহার করে চলেছে। পিলু যেদিন তাকে দেখেছিল তারও কম ভয় ছিল না। এক হাতে কি একটা ফল কুড়িয়ে লাঠি ভর করে এগিয়ে আসছে। দৌড় দৌড়! এক দৌড়ে গাছপালা জঙ্গল ফেলে সে বাড়ি ফিরে নাকি বলেছিল, বাবা বনটায় না। তারপর আর কিছু বলতে পারেনি। বাবা পাটকাঠির বেড়া বাঁধছিলেন, শুনে বলেছিলেন, বনটায় কি? পিলু চোখ বড় বড় করে বলেছিল, বনের অপদেবী। বনের অপদেবী? হ্যাঁ বাবা, লাঠি ঠুকে ঠুকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অপদেবী হবে কেন? চোখের বিভ্রম। অমন জঙ্গলে মানুষ আসবে কি করে? ভিতরে তো শুনেছি ঢোকাই যায় না। কেউ কেউ বলে নবমী বলে এক নারী এককালে তার স্বামীকে নিয়ে থাকতো, তারা তো সেই কবে হেজে মজে গেছে। না বাবা, আমি দেখেছি। বাবা হেসে বলেছিলেন, তুমি যে কত কিছু দেখতে পাও। বাবার এই কথাটাই নাকি পিলুকে জেদ ধরিয়ে দিয়েছিল। শহর থেকে ফেরার পথে সে বাদশাহী সড়ক দিয়ে আসতো না। তার কাছে বাদশাহী সড়কও ছিল রহস্যময়।
এই রাস্তায় সিরাজউদ্দৌলা ঘোড়া ছুটিয়ে গেছেন পলাশির মাঠে যুদ্ধ করতে। মোহনলাল মীর মদনের বাহিনী ছুটে চলেছে ঘোড়ায় চড়ে। মির্জাফর হাতির পিঠে দামামা বাজছে। সেই রাস্তার পাশে অলৌকিক বনটা তাকে তখন নাকি আরো বেশি টানত। নিঝুম গাছপালা থেকে কেবল পাতা ঝরছে, খসখস শব্দ শুনতে পায়। সরসর করে কারা যেন লুকিয়ে পড়ে তার পায়ের শব্দ পেলে। আর ডাহুক পাখির কলরব, কিংবা বন টিয়ার ঝাঁক কোথাও কোথাও মৌমাছির গুঞ্জন। পিলু ভিতরে ঢুকলে নাকি বিচিত্র কীটপতঙ্গের আওয়াজ পেত। তার মনে হতো বনের ভিতর এক অদৃশ্য বাজনা বাজে। পরিদিকে দেখলেই পিলুর রাজ্যের সব খবর দেবার স্বভাব। বনটায় ঢুকলে তার গা নাকি ফুলে যেত, লোম খাড়া হয়ে যেত। ঝুপ করে সামনে কে লাফিয়ে পড়ল। আরে বিশাল এক হনুমান! দলে দলে হনুরা তাকে দেখলেই কেমন বিস্ময়ে নাকি তাকিয়ে থাকত। তাকে কিছু বলতো না। দু একটা যে তাকে দেখার জন্য একবারে গায়ের কাছে চলে আসতো, তাও সে বলেছে। পিলু হনু দেখলে সাহস পেত। এরা তো মানুষের সমগোত্র। তাছাড়া রামের সেতু বন্ধনে এরা ছিল বলেই রাক্ষসের দেশ থেকে সীতাকে রামচন্দ্র উদ্ধার করতে পেরেছিল। সেও নাকি দেখেছে জঙ্গলের ভিতর মানুষ চলাচলের একটা গোপন পথ তৈরি হয়ে গেছে। খুব খেয়াল করলে ওটা বোঝা যেত। পথটা অনুসরণ করতে গিয়েই সে নবমীর এলাকায় ঢুকে তাকে দেখে ফেলেছিল। তারপর পিলু এই রহস্য আবিষ্কারের জন্য কতবার যে বনটায় ঢুকে গেছে। না, কোথাও জনমানবের চিহ্ন নেই। সে দেখতে পেত না নবমীকে। নবমী কি তখন মানুষের সাড়া পেলে ঝোপ জঙ্গলে লুকিয়ে পড়ত? সে তার খুশি মতো যে সময়কার যে ফল পেড়ে এনেছে। তালের দিনে তাল, এমনকি একবার জঙ্গলের মধ্যে একটা পাকা আনারসও খুঁজে পেয়েছিল। কে গাছ রোপণ করে? সে নারকেল নিয়ে আসতো, ঝুনো নারকেল। এত গভীর জঙ্গলের মধ্যে একটা নারকেল গাছ, একটা লিচু গাছ পর্যন্ত সে আবিষ্কার করেছিল। কে রোপণ করে? সে অনন্ত আগ্রহই পিলুকে কখন যে বনের রাজা বানিয়ে ফেলেছিল। কিংবা নবমী যখন বলে মাঝে মাঝে সে দেখতে পেত কেষ্ট ঠাকুরের লীলা, সে নাকি তখন হাত জোড় করে ঝোপ জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ত। তাকে দেখলে ঠাকুরের লীলা যদি আর দেখতে না পায়। এমনকি সে তার ছাগলটাকেও আড়াল করে রাখত। পিলুর যে কত কথা মনে হয়। পিলু গাছে উঠে ডালে বসে থাকত, কখনো গাছের ছায়ায় হেঁটে বেড়াত। বেত ঝোপ থেকে বেতের ডগা নিয়ে যেত, নারকেল পেলে নিয়ে যেত। একবার দেখেছিল ঠাকুর ঝুড়ি এনে সারা দিনমান বন আলু তোলার জন্য মাটি সরাচ্ছে। বিশাল বন আলুটা ঝুড়িতে ধরছে না। ওটা মাথায় তুলতে বেজায় কষ্ট। সহ্য হয়নি। লাঠি ভর দিয়ে নবমী কাছে যেতেই পিলু চমকে উঠেছিল। হারে, সেই বুড়িটা! পিলুর আত্মারাম খাঁচা ছাড়া। নবমী কি বুঝে বলেছিল, জঙ্গলটা এলে যখন কৃপা করে একবার কপালে মাথা ঠেকাতে দিন গোদা ঠাকুর। পিলু দৌড় মারবে কিনা ভাবছিল। নবমী তারপর সত্যি গড় হয়ে পায়ের কাছে একটা ঝুনো নারকেল রেখে বলল, দা ঠাকুর, মানুষ তো এ বনে ঢোকে না। পিলু বলেছিল, তুমি কে? তুমি নবমী? লোকে যে বলে হেজে মজে গেছে, মরে গেছে। আমি মরবো কেন? বেঁচে আছি। লোকে যে বলে জঙ্গলে ডাইনি থাকে। না গোদা ঠাকুর, আমার ঘরে আমি থাকি, ডাইনি থাকবে কেন? তোমার ঘর আছে? আছে না, ওই দিকটায়। আসেন দা ঠাকুর, পায়ের ধুলা দিয়ে যান, আপনার পা কান ছুঁতে দিন। বলেই সে ফের গড় হয়েছিল। এরপর আর ভয় থাকে? সে বলেছিল, তোমার ভয় করে না? কোথায় তোমার ঘর? বন জঙ্গলে থাকলে ঘর লাগে না দা ঠাকুর। সব কথা শুনি, জঙ্গলে ঘুরে বেড়াই, উৎপাত করলে ভয় দেখাই। ভয় দেখাও মানে?
এই আছি, এই নাই বলেই জঙ্গলে সহসা নবমী অদৃশ্য। নবমী, তুমি কোথায়? নবমী ঝুপ করে ভেসে উঠেছিল জঙ্গল থেকে। পিলুর যে কত কথা মনে হয়। নবমীর পেটে পেটে তবে এত দুষ্ট বুদ্ধি? বনটায় লোকজন ঢুকলে তার অধিকার খর্ব হয়ে যাবে। সে নিজেই নানা রং তামাশায় মেতে গেছিল। গাছপালা এবং অরণ্যের মোহ তাকে এতদিন জড়িয়ে রেখেছিল। সেই নারী শেষে যখের ভয়ে উঠে গেল পিলুদের বাড়ি।